আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, ছোট ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় শিক্ষক এবং সিনিয়র ডক্টরেরা, সবাইকে আসসালামু আলাইকুম। লার্ন মেডিকেল ইজিলি এর পক্ষ থেকে। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য 3 days অনলাইন ইসিজি ওয়ার্কশপ প্রেজেন্টেড বাই লার্ন মেডিকেল ইজিলি। তো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আজকে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো আপনারা যারা এখনো যুক্ত হননি আমাদের সাথে, তারা অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আশা করি। তো আমরা ইন্ট্রোডাকশন আর দীর্ঘায়িত না করে আমরা সরাসরি ইসিজি লেকচারে ঢুকে যাব। তো আমরা মোটামুটি শুরু করে দেই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আজকে ইসিজি। তো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আজকে ইসিজি। তো এর ফুল মিনিং বা এভ্রিভিয়েশন বলতে পারি এটা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটার আরেকটা বানানো আপনি বলতে পারেন, অনেক জায়গায় এটা ইকেজি হিসেবেও পরিচিত। তো ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইকেজি ইলেকট্রোকার্ডিওগ্রাম দুইটাই সঠিক। তো আমাদের মূল কার্ডিওভাস্কুলার ডিজিজের একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন এই ইসিজি। তো আমাদের মূল এই 3 দিনের মধ্যে আমরা কি শিখব এবং আমাদের এই ওয়ার্কশপের কি উদ্দেশ্য, এটা যদি বলতে চাই তাহলে আমি বলতে হবে যে সাডেন কার্ডিয়াক ডেথ, অ্যাকর্ডিং টু দ্য ডেভিডসন, সাডেন কার্ডিয়াক ডেথের 85% কজ অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, যার মধ্যে পড়ে, এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এই মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট এবং মেইন টেস্ট যদি বলা যায় তাহলে এই ইসিজি অথবা ইকেজি। ইসিজি এবং ইকেজি করতে আসলে টেস্টটা খুব অল্প পরিমাণ টাইম লাগে, কিন্তু অন্যান্য টেস্টের মতো এটার ইন্টারপ্রিটেশন সাথে সাথে পাওয়াটা একটু মুশকিল। কারণ এর ইন্টারপ্রেট করতে মানে খুব সুন্দরভাবে, ভালোভাবে এবং আন্ডারলাইন কমপ্লেক্সিটি জেনে ইন্টারপ্রেট করতে মূলত একজন কার্ডিওলজিস্ট প্রয়োজন। এবং অবশ্যই আমাদের যারা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা ডিউটি করে থাকি তাদের পক্ষে এই ইমিডিয়েট ডায়াগনোসিস মানে কার্ডিওলজিস্ট দ্বারা ইন্টারপ্রেট ইসিজি পাওয়াটা আসলেই সম্ভব নয়। এবং এর আরেকটা মূল উদ্দেশ্য আমাদের সাডেন কার্ডিয়াক ডেথ মানে কার্ডিয়াক ইমার্জেন্সি, আমাদের ইমার্জেন্সি মুহূর্তে যাতে আমরা এর মাধ্যমে কিছুটা যেটা আমরা বুঝবো, আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা ইমার্জেন্সি না নন ইমার্জেন্সি। আমরা মানুষকে যারা পেরিফেরিতে থাকেন এবং যারা মূলত ইমার্জেন্সিতে ডিউটি করেন তারা সাথে সাথেই ইসিজি করতে পারবেন। ইসিজি মানে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 25% পেশেন্ট, যদি এমআই পেশেন্ট 25% পেশেন্ট আসলে হসপিটালে আসতে আসতেই মারা যায়। আর বাকি 25% আপনি যে ড্রাগই দেন, অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল, আপনি যেটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিবেন, তো যাই হোক এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আসলে যে আপনি শুরু করবেন এটাই আপনার জানতে হবে, মানে অন দ্য বেসিস ইসিজি। তো এই ইসিজির যে জ্ঞান, এই ল্যাকিংসের অভাবে বাকি 20% পেশেন্ট মারা যায়। তো আমাদের খুব বেশি জানতে হবে এবং আমরা এর আন্ডারলাইন প্যাথোলজি সব কিছু সম্পর্কেই যে জানবো এমন নয়, কিন্তু এটা যে একটা ইমার্জেন্সি ও নট ইমার্জেন্সি এটা আমার জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসিজি একটা ভাস্ট সাবজেক্ট, মানে ভাস্ট সাবজেক্ট অফ দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, অনেক ভাস্ট একটা জিনিস।
তবু আমাদের অন্তত কোনটা আমরা রেফার করব কার্ডিওলজিস্টের কাছে এবং কোনটা আমরা ড্রাগ কিভাবে শুরু করব, অন্তত আমাদের এতটুকু জানা সবার জন্য, সব ডাক্তারের জন্য প্রয়োজন। আমি আরেকটু অ্যাড করব যে কেন জানা প্রয়োজন, এটা অনলি শুধু মেডিসিন ডক্টরের জন্য নয়। মেডিসিন, সার্জারি, গাইনি, যে কোনো অ্যানেস্থেটিক, প্রি অ্যানেস্থেটিক যে টেস্ট, ফিটনেস টেস্ট, প্রি অ্যানেস্থেটিক যে ফিটনেস টেস্ট, সেটাতে অবশ্যই ইসিজি করতেই হবে, মাস্ট। এবং এই ইসিজি করার সময় আপনার অন্তত এই ইসিজিটা নর্মাল কিনা এটা জানতে হবে। তো একটা ডাক্তার, আসলে আমার মনে হয় যে সমস্যা আছে এর চেয়ে বেশি হলো সমস্যা নাই, এইটা ডায়াগনোসিস করাটা আরো কঠিন, দুরূহ। আপনি বললেন সমস্যা নাই, কিন্তু তার যদি অবশ্যই সমস্যা থেকে থাকে, পরবর্তীতে এর দায়ভার কিন্তু আপনার এড়িয়ে যেতে পারবেন না। তো সো আমরা আর ইন্ট্রোডাকশন দীর্ঘায়িত করবো না, আমরা মূল ইসিজিতে শুরু করব। তো ইসিজি জিনিসটা কি? ইসিজি জিনিসটা আমার মতে, এবং আমি বলতে চাই, আপনারা অনেকে ডেভিডসনের ডেফিনেশন পড়েছেন, অনেক ভালোভাবে ডেফিনেশন পড়েছেন, আমি ওই ডেফিনেশনের মধ্যে যাবো না। আমি আপনাকে শিখাতে আসছি আপনি নিজে যাতে শিখতে পারেন। বাকি পড়াশোনা এবং পরীক্ষার ব্যাপার সেই কিছু কোরিলেট করব, কিন্তু আপনার আগে নিজের বোঝাটা ক্লিয়ার করতে হবে। আপনার নিজের জ্ঞান ক্লিয়ার করার জন্য আমি সংক্ষেপে বলবো, হার্ট এটা হলো আমাদের মানুষের দেহ, এটা হলো 3 ডাইমেনশন। আমাদের এটা 3 ডাইমেনশনাল জিনিস। এই 3 ডাইমেনশনাল হার্ট এবং হার্টের কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এই সব কিছু আমরা 2 ডাইমেনশনাল একটা পেপারে নিয়ে আসব। এর নাম হল ইসিজি। যদি সোজা বাংলায় বলেন, এর নামই ইসিজি। তো ইলেকট্রোকার্ডিওগ্রামটা আমরা কি বলছি, যে 3 ডাইমেনশনাল হার্ট এর অ্যাক্টিভিটি, এটা আমরা একটি 2 ডাইমেনশনাল পেপারে ইলেকট্রিক অ্যাক্টিভিটির মাধ্যমে নিয়ে আসব। এর নামই ইসিজি বা ইকেজি। তো প্রথমেই একটা ইসিজি আমরা কোথায় করি, কিভাবে করি, কি মেশিন প্রয়োজন, এটা সম্পর্কে আপনার একটু ইন্ট্রোডাকশন থাকা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? তো ইসিজির যে মেশিনটা থাকে, তার যে লিড পরিচিতি, আমি প্রথমেই সেই লিড পরিচিতিগুলো ক্লিয়ার করব। ইসিজি লিড পরিচিতি। আমরা সব সময় ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন পেপারে আমরা যে সময় অর্ডার দেই, তখন আমরা এটা সুন্দরভাবে লিখি 12 লিড ইসিজি। তো আমাদের লিড সংখ্যা কয়টা আপনার আগেই জানার প্রয়োজন। এই জন্যই যে এই ইসিজির যে লিড, এইটাই আমাদের আগের জানা প্রয়োজন, যে আমাদের ইসিজিটা কি 12 লিড ইসিজি হলো ইউনিপোলার লিড, বাইপোলার লিড। ইউনিপোলার লিড, বাইপোলার লিড। একটা হলো গিয়ে আমাদের একটা পোল থাকবে। তো আমি পোলটা একটা ছবির সাহায্যে ক্লিয়ার করব। আমি ছবিটা আঁকি, তারপরে এটা প্রথমে আমরা একটা মানুষ আঁকি, হয়তো অতটা সুন্দর হয়নি। জাস্ট এই জায়গায় আমাদের হার্ট, জাস্ট এই জায়গায় আমাদের হার্ট, লেফট সাইড। তো আমাদের এই হার্টের 3 ডাইমেনশনাল, মানে চারো দিক থেকে ছবি নিতে হবে। 3 ডাইমেনশনাল মানে আমরা হার্টের এই দিকটা দেখবো, হার্টের এই দিকটা দেখবো, হার্টের নিচ দেখবো, উপর দেখবো। তো আমরা এই পুরো হার্টটারে 3 ডাইমেনশনাল যদি করি, তাহলে মনে করেন এই লেফট সাইড, এটা হলো কি আমাদের রাইট, এটা হলো কি লেফট। তো লেফট সাইড থেকে আমরা দেখলাম, আমরা এটা আমাদের পা, তারপরে আমরা এই বরাবর দেখলাম অ্যাঙ্গেলে
এটা হলো রাইট সাইড, লেফট সাইড, আপার, লোয়ার, সব সাইড দিয়ে যদি আমরা দেখি, এটাই হলো গিয়ে মূলত আমাদের হার্টটাকে চারোদিক থেকে দেখে আমরা এটা 2 ডাইমেনশনাল একটা পেপারে ছবি আঁকবো। এটা হলো কি ইসিজি। তো আমাদের লিড গুলো কি, যদি রাইট সাইডে আমরা দেই 2 লিড, আমি একটা প্রথমেই বলছি, একটা হলো গিয়ে ইউনিপোলার লিড আর আরেকটা হলো গিয়ে বাইপোলার লিড। তো আমরা প্রথমে যদি বাইপোলার লিড ধরি, বাইপোলার লিড মানে হলো গিয়ে আমার পোল থাকবে দুইটা পোল থাকবে। তো বাইপোলার লিড গুলো কি, বাইপোলার লিড গুলো হলো, এটা হলো গিয়ে লিড 1, এটা হলো গিয়ে লিড 2, লিড 3। ঠিক আছে। তো আমরা এই প্রত্যেকটা হলো গিয়ে মানে দুইটা পোল আছে, 1 2 আবার 2 3। তো এই প্রত্যেকটা হলো গিয়ে আমাদের বাইপোল, মানে 2 লিডস আছে। কিন্তু আমরা যদি এই যে সিঙ্গেল, এবং এর প্রত্যেকটা জিনিস আমাদের কিসে লাগানো, লিম্বে লাগানো, মানে আমরা যদি কোথায় লাগাবো এটা যদি নির্দিষ্ট করি, তাহলে এগুলো আমরা হাতে লাগাবো, 2 হ্যান্ড এবং লেগে, 2 পায়ে এবং 2 হাতে লাগানো থাকে। এই জন্য এর আরেকটা নাম লিম্ব লিড। এবং এগুলোর যদি প্রত্যেকটা 2টা পোল থাকে, তাহলে এটা হবে, যদি 2 পোল থাকে তাহলে এটা হবে বাইপোলার লিড। আর যদি সিঙ্গেল পোল থাকে, যদি আমরা এটা শুধুমাত্র এই জায়গায় থাকবে 1 পোল, তাহলে এটা ইউনিপোলার লিড। বা এবং এটা যদি পোলে থাকে শুধুমাত্র, তাহলে ইউনিপোলার, এবং এই প্রত্যেকটা হলো কি আমাদের কোথায় লাগানো, লিম্বে লাগানো, তাহলে এটা আমাদের কি বাইপোলার ইউনিপোলার লিম্ব লিড। ঠিক আছে। আর আমাদের আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে আমরা কিছু কিছু লিড চেস্টে লাগাবো। কোথায় লাগাবো এটা আমি বলে দিব। এই যে আমাদের বুকের উপর যে লিড গুলো থাকবে, এগুলোর আমরা বলবো চেস্ট লিড। তাহলে আমাদের কি কি গেল, একটা গেল লিম্ব লিড, যেগুলো আমরা হাতে লাগাবো। লিম্ব লিডের মধ্যে একটা হলো গিয়ে ইউনিপোলার এবং বাইপোলার। বাইপোলার বলতে যদি পোল 2টা থাকে তাইলেই হবে বাইপোলার, যেমন 1 2, লেফট টু রাইট বা রাইট টু লেফট, লেফট টু ফুট আর রাইট টু ফুট, মানে হ্যান্ড টু ফুট, মানে যেই দিকেই যায় যদি 2টা পোল থাকে তাহলে এটা হবে বাইপোলার লিম্ব লিড। আর যদি সিঙ্গেল পোল থাকে তাহলে এটা হবে ইউনিপোলার লিম্ব লিড। আর যদি আমরা চেস্টে যেই সব ইলেকট্রোড গুলো লাগাবো সেগুলো হবে চেস্ট লিড। তো চেস্ট লিড এগুলো আমরা আইডেন্টিফাই করব V1 থেকে V1 V2 V3 V4 V5 V6। আর আমাদের লিম্ব লিড যদি বাইপোলার হয় তাহলে 1 2 এবং 3, আর 1 2 এবং 3। এবং আমাদের যদি শুধুমাত্র সিঙ্গেল মানে এক হাতের, এবং এটা যদি অগমেন্টেড হয়, অগমেন্টেড মানে বৃদ্ধি করা, এটা হলো গিয়া আমাদের এই লিডের ভোল্টেজ বৃদ্ধি করা, অগমেন্টেড ভি ভোল্টেজ, এ ভি রাইটের জন্য এভিআর, লেফটের জন্য এভিএল, আর ফুটের জন্য শুধুমাত্র ফুট। আসলে এই সাইডে একটা ইলেকট্রোড দেয়া থাকে, কিন্তু এটা আর্থিন বা ইলেকট্রিক নেগেটিভিটি চার্জের জন্য এই জিনিসটা থাকবে আমাদের নিউট্রাল। রাইট লিম্ব এটা থাকবে নিউট্রাল, পুরোপুরি এই ইলেকট্রিক সার্কিট করতে এই একটা থাকবে নিউট্রাল, আর এই নিচের এইটা থাকবে এবিএফ বা ফুট। তাহলে আমরা লিড পরিচিতিটা সামারাইজ যদি করি, তাহলে লিড প্রথমে হলো লিম্ব লিড যেগুলো আমাদের হাতে লাগানো থাকে, আর কিছু থাকবে চেস্ট লিড। চেস্ট লিড থাকবে V1
থেকে V6 আর লিম্ফ লিডের মধ্যে আমরা দুই ধরনের পড়ছি, একটা হলো কি বাইপোলার লিম্ফ লিড আর আরেকটা হলো ইউনিপোলার লিম্ফ লিড। তো বাইপোলার লিম্ফ লিডটা কি কি? লিড 1, এটা লিড এইভাবে লেখে, লিড 1, লিড 2, লিড 3। আর ইউনিপোলার লিম্ফ লিড গুলো, এগুলো প্রত্যেকটা আবার অগমেন্টেশন মানে এদের ভোল্টেজ গুলো যত পরিমাণ থাকে তার চেয়ে আরো বৃদ্ধি করে ইসিজি পেপারে আসে, ঠিক আছে? এর জন্য, এবং এগুলো ইউনিপোলার মানে সিঙ্গেল, যেইটা থাকবে মানে যেই হাতে ওইটা লাগানো থাকবে ওটা ওই নামেই হবে। যেমন অগমেন্টেড ভোল্টেজ আর, এটা রাইট হ্যান্ড AVL, অগমেন্টেড ভোল্টেজ L লেফট হ্যান্ড, এবং পায়ের জন্য একটা থাকবে নিউট্রাল এবং আরেকটা থাকবে পুরো পায়ের জন্য একটা, তাহলে AVF, এটা হচ্ছে ফুট। তো আমাদের এই হলো বাইপোলার 3টা, ইউনিপোলার 3টা, আর চেস্ট লিড 1 থেকে 6। তাহলে 6 আর 6, এটা হলো গিয়ে আমাদের 12। তো এই জায়গা থেকে আসছে 12 লিড ইসিজি। তো আমাদের মোটামুটি ইসিজির লিড পরিচিতি শেষ, এবং আমাদের একটা মূল জিনিস প্রয়োজন, যে আমরা আসলে কোন জায়গায় কোন ইলেকট্রোডটা লাগাবো, এটা আমাদের খুব জানার প্রয়োজন। এবং এই ইলেকট্রোড আপনি নিজেই লাগাতে পারবেন যদি আপনার নিয়ম কানুন জানা থাকে, কারো জানার প্রয়োজন নাই। এবং কোথায় কি লাগাবেন কোনটা, সেটা ক্লিয়ার করব। সেটা হলো, আপনি হাতের যেগুলো বড় বড় ক্ল্যাম্পসের মতো থাকবে, অনেকটা প্লাসের মতো এরকম, তো ওগুলো যেগুলো থাকবে, যেগুলো আপনি হাতে লাগাবেন, হাতের কবজিতে, মেইনলি যে ইসিজি আমাদের হাতের কবজিতে লাগানো হয়, তো ওগুলো যে লাগাবেন, ওগুলোর একটা কালার কোড আপনি মনে রাখবেন, ঠিক আছে? তো আপনি লিম্বের যে ইলেকট্রোড গুলো লাগাবেন প্র্যাকটিক্যালি, এটা হলো কি আপনি মনে রাখতে পারেন কালো হাঁস, ঠিক আছে? ওই জায়গায় কালার কোড দেয়া থাকবে। এখন অনেক জায়গায় লেখাও থাকতে পারে, এটা রাইট ফুট, রাইট হ্যান্ড, এটা লেখা থাকতে পারে, অথবা আপনি ওইসবের দেখে মনে রাখতে পারবেন। যেমন কাতে কালো, এটা আপনার থাকবে রাইট ফুট, লাল, এটা থাকবে রাইট হ্যান্ড, হলুদ, হাঁস হতে হলুদ, এটা থাকবে আপনার লেফট হ্যান্ড, এবং সতে সবুজ, এটা থাকবে আপনাদের লেফট ফুট। এটা হলো আমাদের লিম্ফ লিড। আসলে লিম্ফ লিডের আমাদের এই জায়গায় 4টা, কিন্তু একটা যেটা রাইট ফুটে, ওটা আমাদের থাকবে একটি বর্তনীর, আসলে ওই যে আর্থ্রিন যেটা বলে, আমাদের ওটা নিউট্রালাইজেশন করবে পুরো একটা ইলেকট্রোড, একটা পুরো বর্তনীটাকে আমাদের নিউট্রালাইজেশন করবে। এবার আসেন চেস্ট ইলেকট্রোড গুলো কোথায় লাগাবেন। চেস্ট ইলেকট্রোড গুলো আমাদের কি কি আছে? V1, V2, V3, V4, V5, V6। V1 আমরা সবসময় আসলে কার্ডিয়াক রিজিয়ন বলতে আমরা 4টা রিজিয়ন চিন্তা করি। একটা হলো গিয়া অ্যাওর্টিক, পালমোনারি। অ্যাওর্টিক হলো গিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট রাইট ইন্টারকোস্টাল বর্ডার। আরেকটা হলো গিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল পালমোনারি, সেটা হলো গিয়ে লেফট ইন্টারকোস্টাল, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট ইন এক্সটার্নাল বর্ডার। কিন্তু এইটুকু একটু খেয়াল করবেন, ইসিজি কিন্তু এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে না, আমরা শুধু কিন্তু এটা হার্টের রিজিয়নটা দেখি। সো এই জায়গা থেকে একটু চেঞ্জ করবেন, স্পেসটা ব্যতিক্রম কিন্তু জিনিস একই।
স্পেসটা ব্যতিক্রম, কিন্তু জিনিস একই। যে জায়গায় আপনাদের ভুল হয়, কনফিউশনটা হয়, যে আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস চিন্তা করি, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট রাইট এক্সটার্নাল বর্ডার। তো এটা আমরা না করে অবশ্যই এটা হবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তো আমাদের V1 কি হবে? V1টা থাকবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট রাইট এক্সটার্নাল বর্ডার, রাইট এক্সটার্নাল বর্ডার V1। V2 কোথায় থাকবে? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসেই থাকবে, শুধু জাস্ট এই জায়গায় আমি মার্ক করে দেই, জাস্ট লেফট ইন্টারকোস্টাল স্পেস, এই জায়গায় হবে লেফট ইন্টারকোস্টাল স্পেস। এরপরে আমরা V3টা একটু বাদ রাখলাম, V4টা আগে বলি। V4টা হবে কোথায়? মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইন, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিড ক্লাভিকুলার লাইন। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বরাবর, তাহলে এইটা হবে কি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইন। এই দুইটার মধ্যে আমরা বসাবো। যেমন আমরা যদি হার্টটা এই সাইডে আঁকি, এই যে আমরা একটা মানুষ আঁকলাম, এই জায়গায় মনে করেন হার্টটা। তো আমাদের এক্সটার্নাল বর্ডার এইটা, তো আমরা একটা দিব এই সাইডে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, আর একটা দিব লেফট ইন্টারকোস্টাল স্পেস, সেম ফোর্থ লেফট বর্ডার, এক্সটার্নাল বর্ডার বাট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। আরেকটা দিব ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিড ক্লাভিকুলার লাইন। ওকে, আর এই দুইটার মধ্যে আমরা আরেকটা পয়েন্ট আপ করব। এরপর আরেকটা দিব অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস আর মিড অ্যাক্সিলারি। একটা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড আর মিড অ্যাক্সিলারি লাইন আমাদের এই জায়গায় বলা আছে। তাহলে এইটা হবে 5 ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, আর V6 এটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর। এই জায়গা আমাদের অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, তারপরে মিড অ্যাক্সিলারি লাইন এবং তারপরে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। তো আমরা অ্যান্টেরিয়র আর মিড অ্যাক্সিলারি লাইন দিব। পরবর্তীতে আমরা এটা আরো মডিফাইড করতে পারি। যদি পোস্টেরিয়র এমআই হয় তখন আমরা এই দিক থেকে আরো ঘুরে আমরা ওইটা পিছন দিকে নিতে পারি, যেমন V1 2 এগুলো খুলে V7 8 করতে পারি। তো ওগুলো মডিফাইড, ওগুলো জানার প্রয়োজন নেই। এই গেল আমাদের লিড কোথায় বসাবো, লিডের পরিস্থিতি। এবং এটা আপনি নিজেই ওটা V1, ওই যে চেস্ট লিডের যে ছোট ছোট ইয়েগুলো থাকে ওগুলো প্রত্যেকটা লেখা থাকে V1 2 3 4 5 6। এবং সবচেয়ে আপনার প্রয়োজন এই জায়গায় আসলে আর্টিফেক্ট আসতে পারে এবং ইরেক্টেড এই মানে ক্লিয়ার না আসতে পারে। যদি কি কি কারণে এটা আপনার ক্লিয়ার করতে হবে। অনেক সময় এত পরিমাণ হেয়ারই থাকে পেশেন্ট, তো ওটার জন্য আপনার লিডটা ক্লিয়ার ভাবে লাগানো যায় না। তো তখন অবশ্যই আপনাদের হেয়ারগুলো ক্লিন করে নিতে হবে। আমরা
মোটামুটি ইসিজির চেস্ট লিড কয়টা, কোথায় লাগানো, এবং মোটামুটি এগুলোর পরিচিতি আমরা শেষ করে ফেললাম। আহ, আজকে মূলত আমরা ইসিজির বেসিক্স যেটা সেটাই পড়বো। ইসিজির যে প্যাথোলজিটা, এবং এই প্যাথোলজিটা দুই ভাগে ভাগ। ওয়ান প্যাথোলজি সেটা হলো গিয়ে শুধুমাত্র মায়োকার্ডিয়াল ইসকেমি এবং মায়োকার্ডিয়াল ইনফাকশনের উপর, এবং আরেকটা লেকচার রাখবো বাকি যেগুলো কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং আদার্স যেসব ইসিজি দ্বারা বোঝা যায় প্রবলেমসগুলো, কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক প্রবলেমগুলো, সেগুলো আমরা আরেকটা লেকচারে শেষ করার চেষ্টা করব। তো আমি খুব সংক্ষেপে আপনাদের এই যে মানে হার্টের কোথায় কি মানে আমাদের মেইন যে কন্ডাকটিভ সিস্টেমটা, আসলে এই কন্ডাকটিভ সিস্টেমের উপর নির্ভর করে আমাদের হার্ট চলে, এবং এই কন্ডাকটিভ সিস্টেমটা আমরা কেন এখন খুব সংক্ষেপে একবার বলবো সেটা আমি ক্লিয়ার করব এরপরে। যেমন আমাদের এখন পড়বো আমরা কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট। হার্টের কিছু স্পেসিফিক কাজ আছে এবং স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যেমন হার্টের অটোমেটিসিটি, অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি। তো আমরা হার্টের এই কন্ডাকশন অফ হার্ট এটা সম্পর্কে একটু জানবো। তো হার্টের কন্ডাকশন যে কন্ডাকটিভ সিস্টেম আছে, কন্ডাকটিভ সিস্টেম, কন্ডাকটিভ সিস্টেম কে কে আছে? প্রথমে হলো এসএ নোড, তারপরে এভি নোড, তারপরে এভি বান্ডেল বা বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনজি সিস্টেম, পার্কিনজি সিস্টেমের মধ্যে একটা হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ আর হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ। এই লেফট বান্ডেল ব্রাঞ্চ একটু চিন্তা করবেন, একটু মনে রাখবেন, লেফট বান্ডেল ব্রাঞ্চ এটা টু ফাসিকল, একটা হলো গিয়ে অ্যান্টেরিয়র ফাসিকল, একটা হলো গিয়ে পোস্টেরিয়র ফাসিকল। কেন একটু বেশি? আমাদের লেফট ভেন্ট্রিকলের কাজটাও একটু বেশি। আপনারা সবাই জানেন যে লেফট ভেন্ট্রিকলটা 3 টাইমস থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল। তো এর ডিপোলারাইজেশনের জন্য আসলে একটু বেশি ব্রাঞ্চ প্রয়োজন হয়েছে। তো আমাদের লেফট ভেন্ট্রিকলের আরো কাজ আছে, যে আমাদের লেফট ভেন্ট্রিকলটাই আসলে মূলত সারা দেহে ব্লাড সাপ্লাই দেয়, এর জন্য এর সবকিছুই একটু বেশি থাকবে। তো কন্ডাকটিভ সিস্টেম আমি কেন বলতে চাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা এই কন্ডাকটিভ সিস্টেমের উপর ভিত্তি করে, যেমন মনে করেন আমরা ইসিজিতে কেন এই কন্ডাকটিভ সিস্টেম প্রয়োজন, আমি খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বুঝাবো। সেটা হলো গিয়ে হার্টের ব্লক, এভি ব্লক। রিটেন এবং থিওরিটিক্যাল ব্যাপার সবসময় পড়ছেন, শুধু কোরিলেশনের ব্যাপারটা, যে কেন আমি এভি ব্লকের সাথে এই কন্ডাকটিভ সিস্টেমের একটা মিল দেখাবো। জাস্ট এই কন্ডাকটিভ সিস্টেম কেন পড়বো এবং এই কন্ডাকটিভ সিস্টেমের কত বিটস কে উৎপন্ন করে এটা জানার জন্য আমরা এই এভি ব্লকের উদাহরণটা দেব। সেটা হলো এসএ নোড বিট উৎপন্ন করার ক্ষমতা কত? 60 to 100 বিটস পার মিনিট। এটা মনে থাকবে যে এসএ নোড ইজ এ পেসমেকার অফ হার্ট। এইখানে কিছু অটোমেটিক সেল থাকে, এই সেলগুলো কি করে নিজ থেকেই ওরা বিটস উৎপন্ন করে। এখন এসএ নোড কোথায় থাকে? সবসময় আমরা যদি একটা হার্ট আঁকি,
এটা হলো কি অ্যাট্রিয়াম, এটা হলো কি ভেন্ট্রিকল। এসএ নোড কোথায় থাকবে? এসএ নোড থাকবে এই যে অ্যাট্রিয়ামের ঠিক উপরের দিকে। আর এভি নোড, এভি নোডটা কোথায় থাকবে? ঠিক এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়। এখন এই জায়গায় একটা ব্যান্ড থাকে, ফাইব্রোমাস্কুলার ব্যান্ড, এবং এই এসএ নোড থেকে এই এভি নোডে যাবে বাই ইন্টারনোডাল পাথওয়ে, 3 ইন্টারনোডাল পাথওয়ে। এর মধ্যে থেকে থাকে 3 ইন্টারনোডাল পাথওয়ে। বাট এতটুকু আপনাদের মনে রাখতে হবে যে অ্যাট্রিয়াম পুরোপুরি ডিপোলারাইজেশন হবে। এই ডিপোলারাইজ বা অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে, এবং এর ডিপোলারাইজেশনটা অনলি এই এভি নোডে আসবে। এভি নোড থেকে বান্ডেল অফ হিজে যে পারকেনজি সিস্টেমে যাবে। এ আর কোনো অবস্থাতেই এই এভি নোড সারা ভেন্ট্রিকলে যেতে পারবে না। এই জায়গায় একটা কি থাকে? ফাইব্রোমাস্কুলার ব্যান্ড বা ফাইব্রোটিক ব্যান্ড। অনলি এ যেতে পারবে শুধুমাত্র এভি নোড দিয়ে। এবং এটা আগে পয়েন্ট টু বি নোটেড, আমি যখন বলবো ইসিজিতে তখন আপনারা ক্লিয়ার হবেন আরো যে আসলে কোন ওয়েব কি প্রয়োজন হয়। এই যে আমাদের এইখানে এসে এই যে এভি নোডে ঢুকে কিছুক্ষণ বসবে এবং এর পরবর্তীতে এ যাবে, এই জায়গার যে মধ্যবর্তী যে একটু গ্যাপ, এইটাই হলো গিয়ে পি আর ইন্টারভ্যাল। এইটা এই সময় কোনো ইলেকট্রিক অ্যাক্টিভিটি থাকবে না। এইটাই ইসিজিতে একটা সমান লাইন থাকবে। ইসিজিতে কখন ওয়েভ হবে, কখন ডিপোলারাইজেশন হবে, আমরা এর পরবর্তীতে বলবো। এই জায়গাটা ক্লিয়ার করি, অনলি এ যাবে শুধুমাত্র এবি নোড থেকে। তো আমাদের এসএ নোড মানে আমাদের যদি হার্ট ব্লক হয়, এটাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। তো আমাদের এই যে এভি বান্ডেলে বা এই যে এভি নোডে যদি কোনো ব্লক থাকে, 3rd ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক, তো সেই ক্ষেত্রে আমাদের পুরোপুরি মানে এই এসএ নোডের বিটটা আপনার ভেন্ট্রিকলে যাবে না, যেতে পারবে না, পুরোপুরি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। তো যদি এই ভেন্ট্রিকলে না যেতে পারে তাহলে কি পেশেন্ট মারা যাবে? না, পেশেন্ট তখনও মারা যাবে না। কেন মারা যাবে না এটা এই কন্ডাক্টিভ সিস্টেম থেকে আপনি বুঝবেন। এবং তখন আসলে পেশেন্টের কি অবস্থাটা হবে। এখন আমার কোশ্চেন হলো যে এসএ নোড থেকে এবি নোডে যাবে, এবং এই আসলে মূল বস্তু, এবং এই হলো পেসমেকার যে আসলে সবার বিট উৎপন্ন করে, ও বিট করে আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু এই এসএ নোডের বিট এভি নোডে আর যেতে পারতেছে না। এই এভি নোডে কি হয়েছে? এই এভি নোডে একটা ব্লক হয়েছে। তাইলে এই বাকিগুলা মানে ভেন্ট্রিকল কি ডিপোলারাইজ হবে না? ভেন্ট্রিকল যদি কন্ট্রাকশন করতে না পারে তখন কি হবে? তখন সারা দেহে ব্লাড যাবে না। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যদি আমাদের ওয়ার্কলোড বা পুরোপুরি কার্ডিয়াক ডিমান্ড ফুলফিল করতে না পারে, তখন আমাদের কার্ডিয়াক ফেইলিওর হয়ে যেতে পারে যদি না হয়। তো আমাদের তখন কি হবে? আমাদের মূল উদ্দেশ্য যে তখন আমাদের কি হবে যদি এভি নোড অফ হয়ে যায়। এখন আপনারা আগে পড়ছেন কিনা খেয়াল আছে কিনা যে এভি নোডেরও বিটস উৎপন্ন করার ক্ষমতা আছে কত? 40 to 60 বিটস পার মিনিট। এবং যদি এভি নোডও ব্লকড হয়ে যায়, এভি নোডও যদি কিছু করতে না পারে, এভি নোডও যদি নষ্ট হয়ে যায়, তখন এই বান্ডেল অফ হিজ এর বিটস উৎপন্ন করার ক্ষমতা কত? 20 to 40 বিটস পার মিনিট। ইভেন পারকিনজি সিস্টেম এর বিট উৎপন্ন করার ক্ষমতাও 15 to 40। এগুলো আসলে
এই বিটগুলো উৎপন্ন করতে এর এভি নোডের প্রয়োজন হয় না, এবং এই বিট উৎপন্ন করতে এই বিট এটা এর নিজস্ব বিট, যে কেউ যদি বিট না করে এই নিজস্বভাবে বিট দিবে। এখন যদি থার্ড ডিগ্রি হার্ট ব্লক হয় তখন আপনি পেশেন্টটা দেখবেন, এবং আপনি যখন থার্ড ডিগ্রি ব্লকের ক্রাইটেরিয়া পড়বেন তখন দেখবেন তার হার্ট রেটটা পাবেন 40 to 60। কারণ ওর হার্ট রেট আর কখনোই 60, 70, 80 বা 100 বিটস পার মিনিট হবে না। তখন ওর হার্ট রেট, কারণ এসএ নোডের যে বিট, এই বিটটা আসলে এই এসএ নোডের বিট থেকে এতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকলে বিট সাইমultaneously হচ্ছিল, কিন্তু এসএ নোডের বিট এখন ক্রস হয়ে গেছে, এ আর এভি নোডে যায় না, এবং এভি নোড থেকে এই ভেন্ট্রিকলকে আর বিট দেয় না। হ্যাঁ, এভি বান্ডলে আপনার এসএ নোড, বা আমরা মূলত যে সামনে আমরা যখন হার্ট রেট করব তখন আমরা মূলত ভেন্ট্রিকুলার রেটটা বের করে থাকি, এবং ভেন্ট্রিকুলার রেট অনেকটা সাইমultaneously টু দ্য অ্যাট্রিয়াল রেট, বিকজ দেয়ার ইজ নো গ্যাপ, এবং এসএ নোড যে বিট উৎপন্ন করবে বাকিরাও সবাই তাই দিবে। কিন্তু ঠিক এই জায়গায় এভি নোড বন্ধ হয়ে যাওয়ার জন্য এ আসলে এর মতো কাজ করে আর এভি নোড তার নিজের মতো কাজ করে, সুতরাং অ্যাট্রিয়া আলাদাভাবে বিট করবে এবং ভেন্ট্রিকল সম্পূর্ণ আলাদাভাবে বিট করবে। এই জন্য ভেন্ট্রিকুলার রেট অবশ্যই 40 থেকে 60 হবে, আর অ্যাট্রিয়াল রেট 60 বা 100 হতে পারে, সেটা আমাদের কাউন্ট না করলে চলবে। এইটাই ক্রাইটেরিয়া, এইটাই হলো গিয়ে এভি ব্লক। আমাদের আসলে এইটাই হলো গিয়ে আন্ডারলাইং প্যাথোলজি বা এবং কন্ডাক্টিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ইন ইসিজি। তো আমরা কন্ডাক্টিভ সিস্টেম সম্পর্কে জানলাম। আমরা এবার আসব মূল ইসিজি লিড এবং মূল ওয়েভ, তারপরে কমপ্লেক্স, সেগমেন্ট, ইন্টারভেল, এগুলো সম্পর্কে। এবং তার আগে আমরা জানবো কোনটা ডিপোলারাইজেশন, কোনটা রিপোলারাইজেশন, এবং কোনটা প্ল্যাটো ফেজ, এগুলো সম্পর্কে, কোনটা কন্ট্রাকশন, এবং ইসিজিতে কোনটা ডিপোলারাইজেশন বলে, কোনটা আসলে রিপোলারাইজেশন বলে, এগুলো সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হব। প্রথমে আমি অ্যাকশন পটেনশিয়াল, আপনারা যখন ফিজিওলজিতে পড়ছেন অ্যাকশন পটেনশিয়াল, তো এই অ্যাকশন পটেনশিয়ালের যে আমরা ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন পড়ে আসছি, সেটা আসলে একটা মাত্র সেলের ছিল। তো ওই সেল থেকে কিভাবে আমরা একটা কার্ডিয়াক সাইকেল দেখব, এবং একটা কার্ডিয়াক সাইকেলে কি ইসিজি চেঞ্জ এবং কিরকম কি ওয়েভ, কমপ্লেক্স এবং সেগমেন্ট, ইন্টারভেল পাওয়া যায়, সেই সব আমরা এখন দেখব। তো আমরা আপাতত এতটুকু একটু ক্লিয়ার হব খুব সংক্ষেপে, সেটা হলো অ্যাকশন পটেনশিয়াল। তো অ্যাকশন পটেনশিয়াল, এটা হলো কি আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের আসলে নেগেটিভিটি, আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সম্পর্কে একটু জানা প্রয়োজন। হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল? আমি বইয়ের ডেফিনেশন বলবো না, আপনি কতটুকু বুঝছেন, আপনার রেসিডুয়াল নলেজ, মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আসলে কি? রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হলো যেটা আপনার একটা সেল, আপনি যখন রেস্টে থাকেন, আপনি দুই ধরনের জিনিসে থাকেন। একটা হলো আপনি রেস্টে থাকবেন, এটা হলো আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এবং আপনি যখন কাজ করবেন, কোনো কাজ করবেন বা কোনো অ্যাক্টিভিটিতে আপনি জড়িয়ে থাকবেন, তখন সেটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, বা তাকে আমরা বলবো এনি অ্যাক্টিভিটি এবং রেস্ট।
তো আপনি যখন রেস্টে থাকেন তখন কিছু কিছু সেলও রেস্টে থাকে, সব সেলের কথা বলতেছি না, আপনি রেস্টে থাকবেন বলে সব সেল রেস্টে থাকবে। তো আপনার সাথে উদাহরণ, প্রত্যেকটা সেলেরও একটা রেস্টিং টাইম আছে। ও সব কাজ অফ করে তখন রেস্টে থাকে, ও আবার স্টিমুলেশন যখন পাবে তখন আবার কাজ করবে। তো ওর যখন রেস্টিং এ ফিরে যাবে, ও যখন বাসায় ফিরে যাবে, এক একটা সেল, মনে করেন আমাদের যদি এখন যদি আপনারা মনে করেন যে সেল কোনগুলো, ঠিক আছে, এখন হয়েছে কি মানে ওই ফিফথ ইয়ারে আসতে আসতে ওই ফার্স্ট ইয়ারের গোড়াটা আসলে অনেকটা ভুলে যাওয়া যায়, যে আমাদের আসলে ইউনিট মানে একটা মানুষ কিভাবে হলো সবসময় আমি আসলে এর আগে বর্ণনা করি, যে প্রথমে ওই যে ইউনিট, যদি আমি ইউনিট চিন্তা করি যে মানবদেহের একক কি, সেল, সেল থেকে কি উৎপন্ন হলো, টিস্যু, টিস্যু হলো গিয়ে 4 ধরনের, কি কি টিস্যু, কার্ডিয়াক টিস্যু, নার্ভাস টিস্যু, স্কেলিটাল টিস্যু, মাসকুলার টিস্যু। তো এই 4 ধরনের টিস্যু, তাহলে সেল, সেল থেকে অনেকগুলো সেল মিলে তৈরি হবে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হবে আপনাদের এক একটা অর্গান, আর অনেকগুলো অর্গান মিলে তৈরি হবে সিস্টেম, এবং অনেকগুলো প্রায় 12-13টা সিস্টেম মিলে আপনাদের তৈরি হবে একজন মানুষ। তো ওই একটা সেল, ওই একটা সেল যখন আপনার রেস্টিং পর্যায়ে যাবে, দেখেন প্রত্যেকটা সেলের একটা রেস্টিং আছে। দেখেন আপনি কার্ডিয়াক, আপনি সবকিছু একটা চিন্তা করেন, হার্ট কি করে, একবার কন্ট্রাকশন করে, একবার রিল্যাক্সেশন হয়। তাইলে এর রিল্যাক্সেশনটা কি? এর রিল্যাক্সেশনটা রেস্ট, একটা কন্ট্রাকশন, এর স্টিমুলেশন, রিল্যাক্সেশন, এর রেস্ট। তো আপনারা এটা অনেকভাবে বলতে পারেন, রেস্ট, রিল্যাক্সেশন, রেস্টিং, অনেকভাবে বলতে পারেন। তো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হলো যখন রেস্টে থাকবে। তো আমাদের দেহের বডির যত সেল আছে এর এক একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এক এক হতে পারে। যেমন নার্ভাস সিস্টেমের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একরকম, কোনোটার -90 মিলিভোল্ট, কোনোটার -70 মিলিভোল্ট এক এক জায়গায়। তো আমাদের বডির যদি অন অ্যান এভারেজ চিন্তা করেন, সবগুলো সেল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ, একটা সেলও আমাদের পজিটিভ না। আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা সে একটা নর্মাল পজিশনে সবসময় সে কি নেগেটিভ। তো আমি এটা সবসময় বলি, আপনি যদি মহাবিশ্ব দেখেন এবং পুরোপুরি আমরা সবসময় যে ফিজিক্সে একটা কথা পড়ে আসছি যে মহাবিশ্ব এবং পৃথিবী এটা একটা ঋণাত্মকের আধার, নেগেটিভিটি, থিওরি অফ নেগেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি না, আমি মজা করে বললাম যে থিওরি অফ নেগেটিভিটি, আসলে থিওরি অফ রিলেটিভিটি আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছি পুরো বিশ্বের মানে মূল জিনিসটা হলো নেগেটিভ, আর আসলে এর পজিটিভটা আসে সম্পূর্ণ মানে স্টিমুলেশন এবং পজিটিভিটি সব কিছুই আসে সৃষ্টিকর্তা আমাদের যে স্টিমুলেশন প্রয়োগ করবে সেখান থেকে। মানে যাই হোক, এটা আপনাদের এক একজনের এক এক রকম থিঙ্কিং, আমি সেদিকে বলতে চাচ্ছি না। তো আমাদের কথা হলো গিয়ে মহাবিশ্বের সব কিছু এবং আমাদের সেলের প্রত্যেকটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং RMP, এগুলো সব কিছুই আসলে অন অ্যান এভারেজ নেগেটিভ। তো আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমি যদি ধরি, আমরা যখন অ্যাকশন পটেনশিয়াল করছি, তো আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি, যখন রেস্টে থাকবে, ঠিক আছে। তো এই যে রেস্টে থাকবে, তো তখন এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এই জায়গা থেকে আপনার সেলের একটা সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ধরেন -90 মিলিভোল্ট, ঠিক আছে। আপনারে কেউ টাচ দেবে, ঠিক আছে। তো আপনারা যদি কেউ টাচ দেয় তখন আপনার কি হবে, স্টিমুলেশন হবে। এখন আছেন আপনি নেগেটিভে, যখনই আপনার টাচ দিবে তখনই আপনার কিছু কিছু পজিটিভিটি বাড়বে, তখন আপনি লাভ দিয়ে উঠলেন। যখন পজিটিভিটি বাড়বে তখন এই যে একটা কাজ করার যে উপরের দিকে উঠলেন, আপনার অ্যাক্টিভিটি বাড়লো, আপনি শুয়েছিলেন, আপনি পট করে লাভ দিয়ে উঠলেন। এইটাই হলো কি আপনার অ্যাকশন পটেনশিয়াল, মানে আপনি একটা কাজে যাচ্ছেন। তো যখনই আপনি অ্যাকশন পটেনশিয়ালে উঠবেন তখনই আসলে কন্ট্রাক্ট, হার্টের ক্ষেত্রে এটাকে কন্ট্রাক্ট বলে, অন্যান্য কেসের ক্ষেত্রে মাসেল কন্ট্রাকশন বলে। আর বাকি আপনার যখন আবার এটা এই যে পরিস্থিতিটা যে আপনি স্টিমুলেশন পেলেন, এইটাকে আমরা কন্ট্রাকশন বলতে পারি, ডিপোলারাইজেশন বলতে পারি, এই জায়গাটা, ঠিক আছে। তারপর কি হবে,
তারপর আপনার মনে করেন স্টিমুলেশন শেষ, অতএব আপনি আবার আগের মতো বাসায় চলে গেলেন, আপনি আগের জায়গায় পৌঁছে রেস্ট নিতে থাকবেন। তো এই জায়গাটা কি, এই জায়গাটার নাম হলো গিয়ে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন এইটা আপনার ক্লিয়ার হওয়া খুবই প্রয়োজন। তখন আপনার জানার প্রয়োজন যে কখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আমি যখন বলবো তখন আপনার বুঝতে হবে, কখন আমি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বলবো তখন আপনার বুঝতে হবে যে কোনটা ডিপোলারাইজেশন এবং কোনটা রিপোলারাইজেশন। আমি আপনার সহজ উপায় বলতে চাই যে ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন এবং রিপোলারাইজেশন মানে রিল্যাক্সেশন। হার্টের ক্ষেত্রে যদি আরো সুন্দর করে বলতে চান তাহলে ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, এটা হলো সিস্টোল, এবং রিপোলারাইজেশন মানে রিল্যাক্সেশন, এর মানে হলো ডায়াস্টোল। ক্লিয়ার? এই নামগুলো আসলে সবগুলোই এক একটার সিনোনিমাস, তো এগুলো আপনার জানার প্রয়োজন, এক এক সময় এক এক ধরনের আসবে, সেই জন্য যে কোনটা দ্বারা কি বোঝায়। কিন্তু আমি যে অ্যাকশন পটেনশিয়ালটা আছি ম্যাক্সিমাম সেলের এই অ্যাকশন পটেনশিয়ালই হয় এক্সেপ্ট কার্ডিয়াক মাসল বা কার্ডিয়াক সেল। কার্ডিয়াক সেলের ইউনিটের নাম কি? মায়োসাইট। মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়াল একটু ব্যতিক্রম। মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়ালে আপনার একটা বাড়তি জিনিস পাবেন, সেটা হলো গিয়ে একটা প্ল্যাটু ফেজ পাবেন। এটা কি? প্ল্যাটু। তাহলে আমাদের এটা হলো গিয়ে অ্যাকশন পটেনশিয়াল মানে ডিপোলারাইজেশন, তারপরে স্লো রিপোলারাইজেশন, ইনিশিয়াল স্লো রিপোলারাইজেশন, তারপর হলো গিয়ে প্ল্যাটু, এবং শেষে রিপোলারাইজেশন। এরপর আরেকটু যদি সেল যদি বেশি নেগেটিভিটি চলে যায় তখন তাকে হাইপার পোলারাইজেশন বলা যেতে পারে, কিন্তু এইটাই হলো কি আমাদের নর্মাল অ্যাকশন পটেনশিয়াল। তো অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে আমি আর খুব একটা বাড়াবো না, শুধু সিস্টোল মানে কন্ট্রাকশন মানে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, রিল্যাক্সেশন এন্ড ডায়াস্টোল। তো এই অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে বাকি লেকচারে আমরা ক্লিয়ার করব, অন্যান্য যদি কোনো কখনো সুযোগ হয় যে মানে হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল এবং কোন জায়গায় কোন চ্যানেল কাজ করে, আসলে সোডিয়াম চ্যানেল কিভাবে ঢুকে, পটাশিয়াম চ্যানেল কিভাবে ঢুকে, ইসিজিতে আপনার এটা না জানলেও চলবে। পরবর্তীতে আপনি অন্য কোনো কাজে যদি প্রয়োজন হয় সেটা আমরা পরবর্তী লেকচারে ক্লিয়ার করব। ইসিজি এর জন্য আমাদের আগেই প্রয়োজন ডিপোলারাইজেশন, তারপরে হলো গিয়ে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল, সেটা হলো গিয়ে ইনিশিয়াল রিপোলারাইজেশন, আর তারপর হলো গিয়ে আমাদের প্ল্যাটু ফেজ এবং রিল্যাক্সেশন, মানে এটা হলো গিয়ে সিস্টাল আর এটা হলো গিয়ে ডায়াস্টোল। তাইলে আমাদের কার্ডিয়াক সাইকেলটা যদি এখন দেখি, তাহলে কার্ডিয়াক সাইকেলটা কি দাঁড়ায়? কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেলে কি দাঁড়াবে? কার্ডিয়াক সাইকেলে দাঁড়াবে অ্যাট্রিয়াম থাকবে, ভেন্ট্রিকল থাকবে, অ্যাট্রিয়ামের হবে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকলে হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, তো ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। এইটা যদি আমি ইসিজির জন্য বোঝানোর জন্য আমি ওই অ্যাকশন পটেনশিয়াল দিয়ে যদি এটাকে ডায়াগনোসিস করি, তাইলে অ্যাট্রিয়াল ডায়াস্টল এটাকে আমরা বলবো অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন, আর এটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটা ক্লিয়ার করলাম। এবার আসুন আমরা ইসিজিতে যাই।
এটা হলো একটা ইসিজি। এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত মিলে এই একটা কার্ডিয়াক সাইকেল 1 সিসি। একটা কার্ডিয়াক সাইকেলে এইগুলো পাওয়া যাবে। তো ওই কার্ডিয়াক সাইকেলে আমরা কি কি দেখছি সেটা ক্লিয়ার করি। তো একটা কার্ডিয়াক সাইকেলে আমরা কি কি দেখছি, প্রথমেই আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো গিয়া অ্যাট্রিয়াল সিস্টোল বা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এই জিনিসটা ডিপোলারাইজেশন মানে কি? আপনার আগে একটা ইসিজি পেপার বোঝার আগে আরেকটু জিনিস বলে নেই, সেটা হলো গিয়ে আপনার বুঝতে হবে আইসো ইলেকট্রিক লাইন এবং কোনটা নেগেটিভ ডিফ্লেকশন আর কোনটা পজিটিভ ডিফ্লেকশন। এই জিনিসটা বোঝার আগে আপনাদের যে সমস্যাগুলো হবে সেটা হলো গিয়ে কোনটা আইসোইলেকট্রিক লাইন এবং আমি কোনটারে পজিটিভ ডিফ্লেকশন বলতেছি এবং কোনটারে নেগেটিভ ডিফ্লেকশন বলতেছি, এটা আপনার ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে? তো সব সময় আমরা চিন্তা করি এই জায়গায় মনে করেন একটা ইসিজি ওয়েভ আঁকলাম, এই একটা, এরপরে কি হইলো আরেকটা শুরু হইলো, দুইটা। ঠিক আছে? এই একটা, দুইটা। তো যখন এই যে কোনো ওয়েভ বা ডিফ্লেকশন মানে কোনো ওঠানামা নাই, একটা সোজা লাইন যে দেখতেছেন, এই লাইন বরাবর যদি আপনি লাইন টানেন তখন ওইটা হবে কি, ওইটা আমরা বলি আইসো ইলেকট্রিক লাইন। মানে এটা হলো গিয়ে আইসো ইলেকট্রিক লাইন। এই জায়গায় কোনো পজিটিভিটি নেগেটিভিটির কোনো চান্স নাই, মানে এই জায়গায় তখন নিউট্রাল, একদম নিউট্রাল হয়ে যেমন সোজা চলে যায় না, তখন এই জিনিসটা হলো গিয়ে আইসো ইলেকট্রিক লাইন। হ্যাঁ, কোনো কোনো প্যাথোলজিতে এই সেগমেন্টটা উপরে উঠে যেতে পারে, এটা নিচে নেমে যেতে পারে, কিন্তু সবচেয়ে স্টেবল সেগমেন্ট হিসেবে আপনি আইসো ইলেকট্রিক লাইন মনে করবেন একটা লিড শেষের পর পরবর্তী লিড শুরুর পর এই দুই লিডের মধ্যবর্তী এই অংশটা, এই অংশ বরাবর আপনি সামনে পিছনে টানবেন। দুইটা লিডের, একটা লিডের শেষ আর একটা লিডের শুরু, এই দুইটার মধ্যবর্তী যে অংশ, এর প্যাথোলজি সবচেয়ে কম এবং এর চেঞ্জ খুব কম হয়। এই জন্য আপনি এই লাইনটা বরাবর যে লাইন টানবেন সেটারই বলতে পারেন আইসো ইলেকট্রিক লাইন। এইটাকে আপনি টিপি লাইনও বলতে পারেন। কিভাবে টিপি লাইন আসলো আমি সেটা ক্লিয়ার করব। এখন কথা হলো গিয়ে এই যে আইসো ইলেকট্রিক লাইন আপনি টানলেন, এই আইসো ইলেকট্রিক লাইনের উপরের দিকে হলো পজিটিভ, মানে যদি উপরের দিকে ওঠে তাহলে এটা হবে পজিটিভ ডিফ্লেকশন, আর যদি নিচের দিকে নামি তাহলে এ হবে নেগেটিভ ডিফ্লেকশন। তো আমরা যেটা দেখলাম যে একটা ওয়েভ, তো এই জিনিসটা এই দাগের উপরে, তাহলে এইটা হবে হলো গিয়া পজিটিভ ডিফ্লেকশন। এই জিনিসটা নিচে, এটা নেগেটিভ ডিফ্লেকশন। এইটা উপরে, এটা পজিটিভ ডিফ্লেকশন। এটা নেগেটিভ ডিফ্লেকশন এবং এটা হলো গিয়া পজিটিভ ডিফ্লেকশন। আমরা এবার ওয়েভগুলো বলবো যে এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা হলো গিয়া পি ওয়েভ। এই জিনিসটার নাম কি? পি ওয়েভ। এবং এই জিনিসটা আসলে কি মিন করে? এই জিনিসটা মিন করে যে আইসো ইলেকট্রিক লাইন, এই জিনিসটা মিন করে আসলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন।
যখনই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে, তার মানে এ কি হবে, এ মানে আইসোইলেকট্রিক লাইন মানে রিল্যাক্সেশন থেকে এ কি করছে, স্টিমুলেশন পাইছে, মানে উপরের দিকে হইছে। এই যে একটা অ্যাক্টিভিটি হইলো হার্টের মধ্যে, মানে অ্যাট্রিয়াল সিস্টোল, মানে কি একটা ডিপোলারাইজেশন, মানে কি একটা স্টিমুলেশন অ্যাট্রিয়ামে, তখন আমাদের বডিতে মানে ইলেকট্রোড দিয়ে আমাদের যে মানে একটা আসলে ইসিজি মেশিনটা একটা গ্যালভানোমিটার, সিম্পল গ্যালভানোমিটার। অনেক সময় দেখবেন গ্যালভানোমিটারের ওই যে নেগেটিভিটি আর পজিটিভ চার্জ দুটো যদি ব্যতিক্রম হয়, আপনি যদি দুইটা দুই মাথায় লাগান, সবসময় দেখবেন যে মানে একটা নেগেটিভ চার্জ একটা লাল এবং একটা কালো তার যদি আপনি কোথাও দেন একটা ব্যাটারির দুই সাইডে, তখন দেখবেন ওইটা এইরকম ভাবে নড়তেছে, মানে পট করে একটা বিট দেবে। ঠিক ইসিজিটাও একটা গ্যালভানোমিটার, এই যে এইভাবে আপনি ধরলেন, তখন আপনি মনে করেন বিট আসলো মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হলো, যখন ইলেকট্রিক নেগেটিভিটি পজিটিভিটির একটা চার্জের প্রতিক্রম হবে, তখনই একটু উপরে উঠবে, তখনই আপনার এই ইসিজি পেপারটা যে চলে যেতেছে, তখন ঠিক আসলে এই যে উপরে উঠবে, এই উপরটায় যখন ইসিজি পেপারটা টান পড়বে, তখন আস্তে এরকম ঘুরে এইভাবে আসবে, মানে এটা হলো এরকম একটা বিট, মানে এই যে আসলে এটা এই মানে একটা গ্যালভানোমিটারের একটা স্টিমুলেশন, এইটাই 2 ডাইমেনশনাল পেপারে উঠতেছে। তো আমাদের এই পি ওয়েভ, এটা হলো গিয়া অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল সিস্টোল। তো তারপরে আমাদের কি হবে, তারপর আমি বললাম যে যখন এইটা কন্ট্রাকশন হলো, এসএ নোড হলো, তখন ডিপোলারাইজ হয়ে এটা কোথায় যাবে, এভি নোডে। আমরা সবসময় এটা পড়বো এভি নোডাল ডিলে, খুব অল্প সময় একটা ডিলে হবে, এভি নোডে যাবে এবং এভি নোড থেকে এ আবার কি করবে, পুরো ভেন্টিকুলে ছড়াবে। তো এই সামান্য যে একটু ডিলে হয় পুরো এভি নোডে যেতে, মানে ভেন্টিকুলার মানে অ্যাট্রিয়াম ফুল ডিপোলারাইজ, বাট ভেন্টিকল এখনো ডিপোলারাইজ না, এবং এভি নোডের মধ্যে ওটা যে স্টে করবে 0.1 সেকেন্ড বা এর কম 0.04 এমন সেকেন্ড। তো ঠিক তত মুহূর্তে আপনার যে অবস্থাটা দাঁড়াবে, তখন এই যে লাইনটা কি হবে, স্টেবল থাকবে বা নিউট্রাল থাকবে, তখন এইটারই আমরা বলি পিআর ইন্টারভেল, ঠিক আছে, বা পিআর সেগমেন্ট। এরপরে আমাদের যে ওয়েভটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হলো গিয়ে লো ডিফ্লেকশন, এটা হলো গিয়ে কিউ ওয়েভ, উপরের দিকে আর ওয়েভ, এবং আবার নেগেটিভ ডিফ্লেকশন এস ওয়েভ, এবং সর্বশেষ যেটা এটা হলো গিয়ে টি ওয়েভ। তাইলে এভিনোডাল ডিলে, এরপর কি হবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। বডির মধ্যে যখনই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে, সবসময় আপনি মনে করবেন যে অ্যাট্রিয়ামের বিপরীত জিনিসটা হবে। অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে, ঠিক তখন ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন হয়, আর ভেন্ট্রিকুলার যখন রিল্যাক্সেশন হয়, তখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। তো আমাদের অ্যাট্রিয়াল কি হয়েছে, সিস্টল। এরপরে আমাদের কি হবে, অ্যাট্রিয়াল ডায়াস্টল বা অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। কিন্তু এই সাইমultaneously আমাদের ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, এবং ভেন্ট্রিকুলার সিস্টল মানে এর চেয়ে বড় ইলেকট্রিক অ্যাক্টিভিটি আসলে কার্ডিয়াক সাইকেলে হয় না, কারণ আমাদের সারা দেহের ব্লাড এটা আসলে পুরোপুরি ছড়ায় আমাদের অ্যাসেন্ডিং আয়োটা, তারপরে আর্চ অফ দ্য আয়োটা এবং ডিসেন্ডিং থোরাসিক আয়োটা, এইসব দিয়ে ছড়ায়, এবং এটা উৎপন্ন হয় কোথা থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে। এবং এটাও জানবেন যে লেফট ভেন্ট্রিকুলার মাসেল ইজ 3 টাইমস হার্ডার এবং 3 টাইমস বিগার দেন দ্য রাইট ভেন্ট্রিকল, থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল। তো এই জন্য এর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং এর কন্ট্রাকশন, এর কন্ট্রাকশনে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, সেটা ইসিজিতে এত পরিমাণ হয় যে সেটা ওই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেটা আসলে বাদ পড়ে যায়। মানে আমি একটা উদাহরণ যদি দিই, মনে করেন আপনি কোনো জায়গায় গেছেন, আপনার একটা দাওয়াত, ঠিক ওই মুহূর্তে ওই একই জায়গায় মনে করেন মন্ত্রীও চলে গেছে। তো আপনি যে জায়গায় গেছেন একটা প্রোগ্রাম করতে, সেই জায়গায় মনে করেন নিউজ পেপারের সাংবাদিকরা আসার কথা, নিউজ পেপারের সাংবাদিকরা আসবে, আপনার একটা নাম ছাপা হবে, কিন্তু ওই জায়গায় মন্ত্রীও চলে গেছে, ঠিক আছে, আপনি কিন্তু গেছেন, আপনার ওই কাজও কিন্তু হচ্ছে,
কিন্তু মন্ত্রী আইসা পড়ায়, মন্ত্রীর আসলে সব সাংবাদিকরা তার প্রতি এতটাই মানে তার দিকে মনোযোগ দিয়ে ফেলছে, এবং মানে তার খবরের জন্য মানে সেইটাই আসলে নিউজ পেপারে ছাপা হয়েছে। কিন্তু আপনিও কিন্তু গেছেন, আপনার কাজও কিন্তু চলছে, কিন্তু নিউজ পেপারে আসে নাই, লোকালি আপনার কাজটা চলছে। ঠিক তেমনি আমাদের মন্ত্রী ভেন্ট্রিকাল, তো লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এর নিচে আসলে চাপা পড়ে গেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তো অ্যাট্রিয়াল রিল্যাক্সেশনটা নিউজ পেপারে আসে নাই, মানে আমাদের ইসিজি পেপারে আসে নাই, কিন্তু ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা ইসিজি পেপারে ঠিকই চলে আসছে। এরপরে কি হবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হওয়ার পর কি হবে, আবার ওই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে চলে যাবে, তখন মানে নিউট্রালে চলে যাবে। ঠিক তখন যে মুহূর্তটা, এইটাই আমরা বলবো কি, এই পুরোটুকু লিখে কিউআরএস কমপ্লেক্স এবং যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, এর পরবর্তীতে কি হবে, আমাদের এসটি সেগমেন্ট, এটা আমরা বলবো এসটি সেগমেন্ট, এবং এটা ইলেকট্রিক নেগেটিভ, এবং এর পরবর্তীতে কি হবে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। টিটা হলো গিয়ে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন আপনার চিন্তা হবে যে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন এর চাপে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন হইল না, তাইলে আবার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন কেন হইল? এইটা তো আবার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের নিচে চাপা পড়লো না। এখন আমি আগেই বলছি, ভেন্ট্রিকুলার মাসেল ইজ 3 টাইম থিকার দেন দা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের চেয়ে তো মানে লেফট ভেন্ট্রিকলের তো রাইট ভেন্ট্রিকলের চেয়ে 3 টাইমস থিকার। ইভেন অ্যাট্রিয়ামের চেয়ে তো অবশ্যই ভেন্ট্রিকলের মাসেল ঠিক। তো এই জন্য ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের যেই কারেন্ট আর অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনের কারেন্ট একই, এই জন্য কেউ কেউ আসলে মার্জ করতে পারে না। এই জন্য ওই পি ওয়েভের যতটুকু মানে অনেকটা দেখেন, পি আর পি ওয়েভ অনেকটা সেম ক্যাটাগরি। তো আমি মোটামুটি ওয়েভগুলো বললাম, প্রথমে হলো পি, তারপরে হলো কিউ ওয়েভ, তারপরে হলো আর ওয়েভ, এস ওয়েভ, এইটা আমরা একসাথে বলি কিউ আর এক্স কমপ্লেক্স, তারপরে হলো টি ওয়েভ। এখন আমি আপনাদের একটু ক্লিয়ার করব যে পি ওয়েভ এর পরবর্তীতে এই পি এর শুরু, এই যে পি এর শুরু এবং এই কিউ এর শুরু, এতটুকুর আমরা বলি পি আর ইন্টারভেল। ঠিক আছে, আপনার এই জায়গায় একটু নামের একটু সমস্যা আছে, সেটা হলো গিয়া আমি শুরু করতেছি কিউ এর শেষ শুরু থেকে, কিন্তু কেন আমি এটাকে পি আর বললাম, আসলে এই কিউ আর এক্সটা একটা কমপ্লেক্স, এইটা এই পুরোটুক মিলে আসলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আমি কেন এটা আসলে নিচে যায় উপরে যায় এত কমপ্লেক্সিটি না জানলেও চলবে, ইসিজি ডায়াগনোসিসের জন্য এটা কোনো প্রয়োজন হয় না। তারপর পিআর ইন্টারভেল। তো পিআর ইন্টারভেল এটা আসলে মূলত এর নাম যদি আপনি এর নিজের নামে দিতে চান কাজের মতো, তাহলে এইটা হবে পিকিউ ইন্টারভেল। তাহলে যেটাই পিকিউ ইন্টারভেল সেটাই আসলে পি আর ইন্টারভেল। ক্লিয়ার? তারপরে আমাদের এই যে পি এর শেষ এবং কিউ এর শুরু, এটারে আমি কি বলবো, পি আর সেগমেন্ট। সবসময় মনে রাখবেন ইন্টারভেল মানে ওয়েভ থাকবে, সেগমেন্ট থাকবে, কিন্তু সেগমেন্ট মানে এই জায়গায় কোনো ওয়েভ থাকবে না, সেগমেন্ট মানে সোজা। ঠিক আছে, তো তাইলে আমাদের এই এতটুকু পি এর শেষ আর এর শুরু, এতটুকু আমরা বলবো কি পি আর সেগমেন্ট। ক্লিয়ার? কিউ এর শুরু থেকে এস এর শেষ, তাহলে এটা হবে কিউ আর এস কমপ্লেক্স। এস এর শেষ, টি এর শুরু, এটাকে আমরা বলবো এস টি সেগমেন্ট। এটা একটু ক্লিয়ার হবেন,
এটা আমাদের আসলে এমআই তে খুব প্রয়োজন। এস টি সেগমেন্ট, এস এর শেষ, টি এর শুরু। আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়া কিউ এর শুরু, টি এর শেষ। এটা হলো গিয়া কিউটি ইন্টারভেল। এটা মনে রাখবেন, যখনই ওয়েব ভিতরে ঢুকবে তখন এটা কি হবে? ইন্টারভেল। আর যখন ওয়েব থাকবে না তখন ওই জিনিসটা সেগমেন্ট। তাহলে আমরা কমপ্লেক্স পড়লাম, আমরা কি কি পেলাম? আমরা আসলে ওয়েব, কিছু ওয়েব পেলাম, ইন্টারভেল পেলাম, সেগমেন্ট পেলাম, কমপ্লেক্স পেলাম। তো আমাদের কি কি আছে? ওয়েব হলো পি ওয়েব, কিউ ওয়েব, আর ওয়েব, এস ওয়েব, টি ওয়েব। কোন কোন জায়গায় আমরা ইউ ওয়েব একটা পেয়ে থাকি পরবর্তীতে। এই ইউ ওয়েবটা আসলে সেপ্টাল অ্যাক্টিভেশনটা সেপ্টাল রিপোলারাইজেশনের জন্য আমরা পেয়ে থাকি। মূলত আমরা নরমাল এসএসজিতে ইউ ওয়েবটা পেয়ে থাকি না। ইন্টারভেল, ইন্টারভেল আমরা কি পেলাম? পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল, পিআর এর আমরা পিকিউ ইন্টারভেল বলি। সেগমেন্ট আমরা কি পেলাম? পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। আর কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্স। এই হলো গিয়ে আমাদের নরমাল ইসিজি পেপার। এটা হলো কি আমাদের নরমাল মোটামুটি ওয়েব, সেগমেন্ট, মানে একটা ইসিজি পেপার শিখতে হলে ইসিজি পেপার আমরা কালকে থেকে ইসিজি পেপার দেখে এবং মোটামুটি ইসিজি পেপার থেকে কিভাবে হার্ট রেট, কিভাবে রিদম দেখব, এই পি ওয়েবের মরফোলজি, ওয়েব, ইন্টারভেল, সেগমেন্ট, কমপ্লেক্স, এগুলোর মরফোলজি দেখব এবং এগুলোর নর্মাল মরফোলজির পরে কি কি প্যাথোলজি হয় সেটা আমরা আগামী ক্লাসে ইয়ে শুরু। আমরা মোটামুটি ইসিজি বেসিক্স এবং ইসিজি পেপার, ইসিজি ওয়েব এবং ওয়েব থেকে আসলে কোন ওয়েব আসলে কি মিন করে, কি ইন্টারপ্রিটেশন করে বা কি প্রেজেন্ট করে, আমরা সেগুলো ক্লিয়ার কাট জানলাম। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুরোপুরি কমেন্টের ভিত্তিতে আমরা আরেকটা নেক্সট লেকচার নেব, সেটা শুধু আপনাদের কোশ্চেনের জন্য হয়ে থাকবে। আপাতত আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।